রাখাইনে মানবিক করিডোরের সঙ্গে দেশের সার্বভৌমত্ব জড়িত সব দলের সঙ্গে আলোচনা ছাড়া সিদ্ধান্তে অসন্তোষ মির্জা ফখরুলের। সবকিছু পরিষ্কার করার আহ্বান জামায়াত আমিরের। মানবিক একটা প্যাসেজ আমরা এলাকায় দিচ্ছি। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব জড়িত আছে। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। রাখাইনে মানবিক সহায়তা পৌঁছাতে করিডোরের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন বিশ্লেষকের। সরকারকে সতর্ক হওয়ার তাগিদ, পূর্ণ নিয়ন্ত্রণ রেখে রোহিঙ্গা প্রত্যাবাসনের পরামর্শ। কার কি উদ্দেশ্য আছে সেটা তো আমরা জানি না। করিডোরের নাম দিয়ে জাতিসংঘ কর্মীদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে ওই নিরাপত্তা কে দিবে, সেই জায়গায় জটিলতা, সেই জায়গায় 10 বার চিন্তা করা দরকার। এটার পথ ধরে যে রোহিঙ্গারা যেতে পারবে এটা নিশ্চিত না, কিন্তু আমাদের চেষ্টাটা করতে হবে। এটা একটা নতুন সুযোগ তৈরি করছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভোটের অধিকার ফেরাতে 16 বছরের লড়াই, কাউকে ক্ষমতায় রাখতে হয়নি জুলাই আন্দোলন। মন্তব্য আমির খসরুর। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপির সঙ্গে থাকা 50 দল। আশুলিয়ায় লাশ পোড়ানোর আগে হত্যার ভিডিও তদন্ত সংস্থার হাতে। 25 মে প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। পলাতক সদস্যদের ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাইল পুলিশ। যশোরে 180 কিলোমিটার বেগে কালবৈশাখীর আঘাত। লন্ডভন্ড গাছপালা, ফসল, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি। ফরিদপুরে শিলাবৃষ্টি, বজ্রপাতে কুমিল্লায় 5 জন সহ প্রাণহানি 15। এবং হজযাত্রার উদ্বোধন। মধ্যরাতে প্রথম ফ্লাইটে যাচ্ছেন 419 জন। আশকোনা ক্যাম্পে আসছেন মুসল্লিরা। অ্যাপ উদ্বোধন প্রধান উপদেষ্টার। যাত্রা সহজ হওয়ার প্রত্যাশা। রাখাইনে মানবিক করিডোরের সঙ্গে দেশের সার্বভৌমত্ব জড়িত সব দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। বিকেলে ঠাকুরগাঁওয়ে গণসংযোগ শেষে বিএনপি মহাসচিব আরও বলেন, সংঘাতে জড়িয়ে আরেকটি গাজা হতে চায় না বাংলাদেশ। এদিকে ফেসবুক স্ট্যাটাসে করিডোরের বিষয়ে সরকারকে সবকিছু পরিষ্কার করার আহ্বান জানান জামায়াত আমির। রাখাইনে মানবিক করিডোর দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে আলোচনা। সোমবার নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে গণসংযোগকালে বিএনপি মহাসচিব বলেন, করিডোর দেওয়ার আগে সব রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কথা বলা উচিত ছিল, কারণ বিষয়টি বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে জড়িত। বাংলাদেশকে এখন আপনার একটা প্যাসেজ দিতে হচ্ছে, অনেক বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। এটা কথা না বলে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে আজকে এই হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বলে তারা জায়গা দিচ্ছে। মির্জা ফখরুল আরও বলেন, রোহিঙ্গাদের দেশে ফেরাতে আন্তর্জাতিকভাবে কোনো চেষ্টাই করেনি পতিত আওয়ামী লীগ সরকার। রাখাইনে মানবিক করিডোর নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামীও। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ফেসবুক স্ট্যাটাসে লেখেন, এর সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা জড়িত। বিষয়টি স্পষ্ট নয় উল্লেখ করে সরকারকে সবকিছু পরিষ্কার করার আহ্বান জানান তিনি। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। মিয়ানমারের রাখাইনে মানবিক সহায়তা পৌঁছাতে করিডোরের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। ভারত, চীন সহ শক্তিধর রাষ্ট্রগুলো করিডোর দেয়াকে কিভাবে দেখছে তা নিয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক হওয়ার তাগিদ তাদের। করিডোর দিলেও পূর্ণ নিয়ন্ত্রণ রেখে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। শাতিলা শারমিনের রিপোর্ট। মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশকে করিডোর দেওয়ার অনুরোধ জানিয়ে আসছিল জাতিসংঘ। রোববার পররাষ্ট্র উপদেষ্টা জানান, শর্ত সাপেক্ষে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নীতিগতভাবে আমরা তো সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে
কিন্তু এটার কিছু আমাদের কিছু শর্তাবলী আছে। প্রতিবেশী রাষ্ট্রে মানবিক সহায়তা পাঠাতে কেন করিডোরের প্রয়োজন হচ্ছে এই প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারলে করিডোর দিয়ে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সুযোগ কাজে লাগাতে পারে ঢাকা। কার কি উদ্দেশ্য আছে সেটা তো আমরা জানি না করিডোরের নাম দিয়ে, যার জন্য ওই জিনিসটা স্পষ্ট যদি করতে পারি, যত তাড়াতাড়ি করতে পারে ততই ভালো। করিডোর দেওয়াটা যে একেবারে খারাপ সেটা নয়, কিন্তু এটার কতগুলো ঝুঁকি আছে সেইখানে খেয়াল করতে হবে। এটার পথ ধরে যে রোহিঙ্গারা যেতে পারবে এটা নিশ্চিত না, কিন্তু আমাদের চেষ্টাটা করতে হবে। এটা একটা নতুন সুযোগ তৈরি করছে, সেই সুযোগটা গ্রহণ না করার তো কোনো কারণ নাই। এই রিটার্নটার মধ্যে কি রোহিঙ্গা শব্দটা আছে কিনা, যে রোহিঙ্গার রিপ্যাট্রিয়েশন শব্দটা আছে কিনা, সেটা যদি আমি না থাকি, আমার যদি ওই টানেলের বাইরে যখন আমি যাবো তারপরে যে না থাকে, তাহলে আমি এটা করতে যাচ্ছি কি কারণে, কি যাচ্ছে, কে যাচ্ছে, সেগুলো সব সঠিকভাবে রেকর্ড করা থাকবে বা অন্তত জানা থাকবে। সেই জিনিসটা হলে তখন সেই করিডোর ভিতর দিয়ে উপরে যেতে পারবে, যাতে যারাই আসা যাওয়া করছে ওইখান দিয়ে তারা যাতে ছড়িয়ে ছিটিয়ে পড়তে না পারে, কারণ আমাদের নিজেদের নিরাপত্তার ব্যাপার আছে। তো প্রতিবেশী সহ পরাশক্তিধর দেশগুলো করিডোর দেয়াকে কিভাবে দেখছে তা নিয়ে সতর্ক থাকার তাগিদ তাদের। সেখানে আমি হিউম্যানিটেরিয়ান করিডোর কে চালাবে, কে সাহায্য দিতে যাচ্ছে, যেখানে বলছে যে রোহিঙ্গাদের সাহায্য আমি কমিয়ে আনছি। তা আমি যদি রোহিঙ্গার সাহায্য কমিয়ে আনছি, তাহলে হঠাৎ করে বেড়ে গেল কেমন করে, যেটা আবার ওপাশে দেয়া যাচ্ছে, জিনিসটা একটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে না? আমাদের স্বার্থ তো হলো রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো। চীনকে খুশি করাও নয়, ভারতকে খুশি করাও নয়, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করা নয়। এদের সাথে আলাদা আলাদা করে আমাদের সম্পর্কগুলো যাতে নষ্ট না হয়ে যায়, ক্ষতিগ্রস্ত না হয়, সেটার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ওই জাতিসংঘ কর্মীদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে ওই নিরাপত্তা কে দিবে, সেই জায়গায় জটিলতা, সেই জায়গায় 10 বার চিন্তা করা দরকার। কারণ আমরা কোনোভাবেই আরাকান আর্মির সাথে কোনো রীতিমতো কনফ্লিক্টে যেতে চাচ্ছি না, আমরা তাতমাদর সাথে কনফ্লিক্ট চাচ্ছি না। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশকে আরও কৌশলী হওয়ার পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। আমার পেশাদারিত্ব বাড়ানো দরকার, যেন আমি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। কাউকে ক্ষমতায় রাখতে 16 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেনি জনগণ। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশানের 3টি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি আরও বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপির সঙ্গে থাকা 50 দল। সোমবার গুলশানে ন্যাপ ভাসানী আমজনতার দল ও বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক শেষে দলগুলোর নেতারা বলেন, ক্ষমতা ভোগ করতে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দেওয়া হয়নি। ভোট দেওয়ার জন্য, নির্বাচনের জন্য জনগণ উন্মুখ হয়ে আছে। এই সরকারের যদি সদিচ্ছা থাকে, ইন্টারিম গভর্নমেন্টের আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে ইলেকশন তারা করতে পারে। সেখানে আমরা সবাই মিলে বলতেছি, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে অন্ততপক্ষে একটা সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে দেশের মানুষ সবাই উদ্বিগ্ন হয়ে আছে সুষ্ঠু একটি নির্বাচনের আশায়। অন্তর্বর্তীকালীন সরকার আগামী মাসের মধ্যেই রোডম্যাপ দিবে নির্বাচন করার জন্য। দীর্ঘদিন ভোটাধিকারের জন্য লড়াই করেছি, কিছু মানুষকে বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমাদের মনে হচ্ছে তারা দ্বিধা বিভক্ত এবং লোভ করছে ক্ষমতায় দীর্ঘদিন থাকার জন্য। আপনাদেরকে তো ক্ষমতা উপভোগ করার জন্য দায়িত্ব দেওয়া হয় নাই। প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় অর্ধশত দল। কাউকে ক্ষমতায় রাখতে 16 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেনি জনগণ। জনগণ বলতে কারা? এখন জনগণ বলতে যদি কোনো একটা বিশেষ গোষ্ঠী সুবিধাভোগী, যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে, এটা তো কারো তো বুঝতে কষ্ট হওয়ার কোনো কারণ নাই। কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে, এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। আর কোনো মহামানব কোনো দেশের গণতন্ত্রের সমাধান দেবে, তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। কোনো সুবিধাভোগীদের স্বার্থ রক্ষায় নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করালে দেশের জনগণ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি করেন বিএনপি নেতারা। 50টি দল। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সকালে গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ব্যক্তি বা দলের স্বার্থে নয়, দেশকে বড় করে দেখে ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারকে সংস্কার বাস্তবায়ন করতে হবে। সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সোমবার সকালে জাতীয় সংসদের এলডি হলে গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠকে বসে কমিশন। বৈঠক শুরুর আগে স্বাগত বক্তব্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, জন আকাঙ্ক্ষা পূরণ করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সনদ তৈরি করাই কমিশনের লক্ষ্য। সকল রাজনৈতিক শক্তির, গণতান্ত্রিক শক্তিগুলোর জনমানুষের ঐক্যের মধ্য দিয়েই কেবলমাত্র আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব। সকলের সম্মিলিতভাবে একটি জাতীয় সনদ তৈরি করার চেষ্টা করতে হবে। ঐক্যমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে এই জাতীয় সনদ তৈরি করা, যাতে করে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন ঘটে, যেন বাংলাদেশ তার সমস্ত সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে। এই সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, দেশ জাতির বৃহত্তর স্বার্থে সংস্কারের বিকল্প নেই। আগামীতে যেন কোনো শাসক এইরকম একটি পথ অবলম্বন করে নাগরিকদের নিপীড়ন সহ দেশকে যেন ঝুঁকির মধ্যে না ফেলাতে পারে। প্রধান উপদেষ্টার কাছে আমাদের এটি আহ্বান থাকবে, যে কোনো মূল্যে যেই সংস্কারগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে সেগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে। বিগত শাসনামলের মতো জাতি আর দুঃশাসন চায় না বলেও মন্তব্য করেন গণ অধিকার পরিষদ সভাপতি সাদিকুর রহমান। সময় সংবাদ, ঢাকা। তুলনামূলকভাবে ঐক্যবদ্ধ হলে ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হলেও জাতিগতভাবে বিজয় আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এছাড়া বিগত সময়ের হত্যাকাণ্ডের বিচার না হলে দেশ কখনো ফ্যাসিবাদ মুক্ত হবে না বলেও মন্তব্য করেন জামায়াত নেতারা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, ঢাকা উত্তর জামায়াতের আমির সহ দলের নেতারা। এ সময় বিগত সময়ের হত্যাকাণ্ডের বিচার না হলে দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না উল্লেখ করে জামাত নেতারা বলেন, এখনো যারা ফ্যাসিবাদকে উস্কে দিচ্ছে তাদের বিরুদ্ধে একসঙ্গে সোচ্চার হতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে তারা চেষ্টা করেছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করে দেওয়া, কিন্তু বাংলাদেশের মানুষের কাছ থেকে এই নিষিদ্ধ ঘোষণা করে জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে পারেন নাই, বরঞ্চ বাংলাদেশের মানুষের অন্তর থেকে আওয়ামী লীগ নিজেই নিষিদ্ধ হয়ে গেছে। তৎকালীন রাষ্ট্রের সাথে জড়িত যারা ছিল এদের সবাইকে বিচারের মুখোমুখি যদি করা না হয়, ফ্যাসিবাদ কিয়ামত পর্যন্ত বাংলাদেশ থেকে যাবে। বাংলাদেশে এখনো যারা ষড়যন্ত্রের সাথে জড়িত, এখনো ফ্যাসিবাদকে যারা উস্কে দিচ্ছে, ফ্যাসিবাদী ভাষায় এখনো যে সব তৎপরতা বাংলাদেশে চলছে, এর বিরুদ্ধে 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। ঐক্যের আহ্বান জানিয়ে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ব্যক্তি পর্যায়ে কেউ পরাজিত হলেও জাতির সম্মিলিত ঐক্যই আনবে বিজয়। একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা দল মতের ঊর্ধ্বে উঠে জাতির স্বার্থে জাতীয় ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে এই জাতি বিজয়ী হবে। ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হতে পারে, কিন্তু জাতি বিজয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ। পরে সাবেক এমপি মাওলানা আব্দুস সুবহানের উপর রচিত তৃণমূল থেকে শীর্ষ বইয়ের মোড়ক উন্মোচন করেন জামাত আমির। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার সরকারের পতনের দিন ঢাকার আশুলিয়ায় নির্বিচার গুলিতে 6 জনকে হত্যার পর গাড়িতে তুলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় লাশ। লোমহর্ষক ঘটনায় মামলার তদন্তের শেষ পর্যায়ে এসে গুলি করে হত্যার ভিডিও ফুটেজ হাতে এসেছে তদন্ত সংস্থার। এতে বেশ কয়েকজনকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। 25 মে এই মামলার প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই বহুল আলোচিত মামলার তদন্ত যখন শেষের পথে, ঠিক তখনই হাতে আসে আরেকটি বিস্ফোরক ভিডিও, যেখানে ধরা পড়ে লাশ পোড়ানোর আগে গুলি করে হত্যার নির্মম চিত্র। প্রসিকিউশন জানায় 2 জন হত্যাকারীকে শনাক্ত করা গেছে, বাকিদের শনাক্তের চেষ্টা চলছে। হত্যা করা হয়েছে, পোড়ানো হয়েছে, একজন জীবিত ছিলেন, তাকে পোড়ানো হয়েছে। এখন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে হত্যাকাণ্ড সংগঠনের একটা ভিডিও চিত্র আমরা পেয়েছি। এটা আমরা এখন
যাচাই বাছাই করছি। নতুন করে শনাক্ত হওয়া হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানায় প্রসিকিউশন। আশুলিয়ার এই মামলার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার দিন ঠিক করা হয়েছে 25 মে। তদন্তটা আমরা মূলত করি, তার সাথে পারপেট্রেটর যারা আছে, যারা হত্যাকাণ্ড সংগঠন করে বা অন্যান্য অ্যাট্রোসিটির সাথে জড়িত থাকে, তাদের বিষয়টা আমরা তদন্ত করি। এখন তদন্ত একটা চলমান প্রক্রিয়া। এই তদন্তে নতুন তথ্য আসে, ফার্দার ইনভেস্টিগেশন পরেও হতে পারে। এখন কোনো তথ্য যদি আমাদের সামনে আসে নতুনভাবে, সেই তথ্য ইগনোর করে তো আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে পারব, এবং এইখানে হয়তো 10 দিন বা 5 দিন বা 1 মাস সময় একটু বেশি লাগতেই পারে। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টের জন্য এবং ন্যায় বিচারের স্বার্থে এই সময়টা প্রয়োজন আমাদের। এদিন জুলাই আগস্টের যাত্রাবাড়ি, রামপুরার গণহত্যা সহ আরো 3টি মামলার শুনানি হয়। হাজির করা হয় সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ একাধিক প্রভাবশালী ব্যক্তিকে। এসব মামলার তদন্ত রিপোর্ট জমার সময় পিছিয়ে দেওয়া হয় আরো 3 মাস। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে মাদ্রাসা ছাত্র সুলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। সকালে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সাবেক মন্ত্রীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে নেওয়া হয়। বিকেলে রিমান্ড শুনানি শেষে আদালতের এজলাস থেকে বের করার সময় বিক্ষুব্ধরা আনিসুল হককে কিল ঘুষি দিয়ে ধাওয়া করে। এ সময় পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে জেলা কারাগারে নিয়ে যায়। 5 আগস্ট দুপুরে সিদ্ধিরগঞ্জের সিমরাইল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গুলিবিদ্ধ হন 19 বছরের মাদ্রাসা ছাত্র হাফেজ সুলাইমান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যান তিনি। পলাতক পুলিশ কর্মকর্তাদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহরুল আলম। বলেন, তদন্ত শেষে ছাত্র আন্দোলনে গুলির নির্দেশদাতা পুলিশ সদস্যদের সংখ্যা প্রকাশ করা হবে। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বলেন, অভ্যুত্থানের পর 1500 মামলা হয়েছে, যার মধ্যে 600 হত্যা মামলা। তবে অনেক অসৎ উদ্দেশ্যে মামলা করে উল্লেখ করে আইজিপি বলেন, নিরীহ মানুষকে যেন হয়রানি করা না হয় সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। দেশে যারা থাকেন তাদেরকে তো আমরা গ্রেফতারের চেষ্টা করি, বাইরে আছেন পলাতক, তাদের বেলায় আমাদের ইন্টারপোলকে রিকোয়েস্ট করতে পারি যে তারা আমাদের এখানকার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তাদেরকে আমরা ফেরত দেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাই। এই প্রক্রিয়াটাই আমরা শুরু করেছি। তদন্ত শেষ হলে হয়তো ফাইনালি গিয়ে আমরা বলতে পারবো যে আমাদের তদন্তের ফলাফল হিসাবে দেখা যাচ্ছে যে এতজন লোক তারা অর্ডার করেছিলেন, এতজন লোক গুলি করেছিলেন। রাতের সময় আরো থাকছে। 7 মাস আগে গোপনে 2 সন্তানকে নিয়ে ভারতে চলে যান স্বামী। ছেলে মেয়েকে ফিরে পেতে উচ্চ আদালতের দ্বারস্থ স্ত্রী। 4 সপ্তাহের মধ্যে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার নির্দেশ। জুলাই আন্দোলনে থাকা অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা সরকার করেনি। তদন্ত করে পুলিশ প্রকৃত সত্য উদ্ঘাটন করবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। দুপুরে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আলী কান উৎসবে নমিনেশন পাওয়ার বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরেশ জাকের জুলাইয়ের আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। তার বিরুদ্ধে মামলা হওয়া অস্বস্তিকর বলে মন্তব্য করেন উপদেষ্টা। মামলা করার স্বাধীনতা পেয়ে কেউ কেউ অপব্যবহারও করছে বলেও মন্তব্য করেন তিনি। জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন, ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং। কিন্তু আবার বলছি, এটা মামলা করেছে একজন লোক, এটা রাষ্ট্রের পক্ষের মামলা না, সরকারের দেয়া মামলাও না। যে কোনো এখন আপনি দেখেন মামলা করার, এখন আমরা স্বাধীনতা পেয়েছি, মামলা করার স্বাধীনতা আছে, সবাই সেই স্বাধীনতার কেউ কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে। হয়রানির উদ্দেশ্যে করা মামলাকারীদের চেহারা উন্মোচনের আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন। শত্রুতামূলক উদ্দেশ্যে
অন্যের ব্যবসা জায়গা জমি দখলের উদ্দেশ্যে বা চাঁদার উদ্দেশ্যে যদি তারা এই ধরনের মামলাগুলো করে থাকেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা তাদের ভূমিকাও এক্সপোজ করেন, তাদেরকে জনগণের কাছে দেখায় দেন। আমরা সরকারের পক্ষ থেকে আরও কি ব্যবস্থা নেওয়া যায়, আমরা সারাক্ষণ এটা চিন্তা ভাবনা করছি। হজ ফ্লাইটের উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা। মধ্যরাতে প্রথম ফ্লাইটে যাচ্ছেন 419 জন যাত্রী। এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি সেখানে। কিছুক্ষণ আগে হজের যে আনুষ্ঠানিক কার্যক্রম হজ ফ্লাইটের প্রথম ফ্লাইটের সেটির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেছেন ডক্টর আফামা খালিদ হোসেন, মাননীয় ধর্ম উপদেষ্টা, এবং তিনি বলছেন যে এই যে হজের যে সার্বিক কার্যক্রম সেটি এবারে সুষ্ঠুভাবে পরিচালিত হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। আমি একটু দেখাতে চাই এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পের যে পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি যে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু হজ যাত্রী যারা রয়েছেন হজে গমনোচ্ছু তাদের পদচারণায় মুখর হয়ে উঠছে এই আশকোনা হজ ক্যাম্প। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং সৌদি আরবের যে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত, পাশাপাশি বাংলাদেশ হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের যে মহাসচিব এবং হাবের সভাপতি তারা উপস্থিত ছিলেন। তবে হাবের সভাপতি এবং হাবের মহাসচিব তিনি শঙ্কা প্রকাশ করেছেন বেশ কিছু বিষয় নিয়ে, অর্থাৎ বলেছেন যে সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে এই যে সুষ্ঠুতা, সেই সুষ্ঠুতাতে নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। পাশাপাশি হাবের সভাপতি একটি কথা বলেছেন যে এবারও 4 থেকে 5 হাজার হজ যাত্রীর যে ভিসা জটিলতা, অর্থাৎ সৌদি সরকারের সেটি অধীনে, অর্থাৎ ভিসা যে জটিলতা, অনলাইন ভিসা জটিলতা, সেটি ভিসা জটিলতার মধ্যে আছে এবং এই ভিসা জটিলতা যদি না কাটানো যায় তাহলে প্রায় 4 থেকে 5 হাজার হজ যাত্রীর যেই হজে যে ফ্লাইট সেটি বাতিল হয়ে যেতে পারে এবং তাদের যে হজ যাত্রা সেটি আসলে অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে বলে তিনি আসলে শঙ্কা প্রকাশ করেছেন। এবং তিনি উপস্থিত সৌদি রাষ্ট্রদূতের উদ্দেশ্যে বলেছেন যে তারা যেন বিষয়টি কঠোরভাবে দেখে যাতে করে ভিসা জটিলতার কারণে কোনো ফ্লাইট বাতিল না হয় এবং তথাপি কোনো হজযাত্রী যেন সমস্যার মুখে না পড়েন, যাতে করে সৌদি আরবে না যেতে পারেন এমন কোনো ঘটনা না ঘটে বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যে হজ কার্যক্রমের যে প্রথম ফ্লাইটের যে কার্যক্রম সেটির উদ্বোধন করা হয়েছে। আর কিছুক্ষণ পরে, আর কয়েক ঘন্টা পরে, অর্থাৎ রাত 2:15 প্রথম ফ্লাইট উড়ে যাবে। 419 জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট উড়ে যাবে সৌদি আরবের উদ্দেশ্যে। তো এই ছিল আশকোনা হজ ক্যাম্প থেকে আমার হাতে সবশেষ। সরাসরি ছিলাম আশকোনা হজ ক্যাম্পে। আগামীতে জাহাজে হজ যাত্রার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন। সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ ফ্লাইটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও বলেন, সরকারি অর্থে ধর্ম মন্ত্রণালয় ছাড়া অন্য কোনো মন্ত্রণালয় থেকে কাউকে অতিথি হিসেবে নেওয়া হচ্ছে না। এদিকে এবার ভিসা জটিলতায় 4-5 হাজার জনের হজযাত্রা অনিশ্চয়তায় পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন হাব সভাপতি সৈয়দ গোলাম সরোয়ার। বলেন, সৌদি সরকারকে সমস্যা সমাধানের আহ্বান জানানো হবে। সকলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে বাংলাদেশের জাহাজ নাই, যে জাহাজে করে হাজিরা জেদ্দা যাবেন আবার ফিরে আসবেন কোনো মন্ত্রণালয়ের কোনো বিভাগ থেকে অতিথি হিসেবে সরকারের পয়সায় একজন হাজিও আমরা নিচ্ছি না। নিরাপত্তার যে বিষয়গুলো আছে, আমরা জানি যে অনেকে দুর্ঘটনাজনিত কারণে আহত বা নিহত হন। সো এই স্বাস্থ্য ঝুঁকির বা নিরাপত্তা ঝুঁকির যে বিষয়গুলো আছে সেগুলো সম্বন্ধে নিজেদেরকে একটু অবহিত করে নেবেন। হজযাত্রীদের সেবা সহজ করতে মোবাইল অ্যাপ লাব্বাইক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো নির্মিত অ্যাপটি উদ্বোধন করে হজ যাত্রীদের এই অ্যাপ ব্যবহারের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, এই অ্যাপ ব্যবহারে হজ যাত্রা সহজ হবে। আগামী বছর থেকে হজ অ্যাপ ব্যবহারে মুসল্লিদের উদ্বুদ্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যাওয়া 2 সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। ভুক্তভোগী মা মৌসুমী শর্মা বলেছেন, গত বছরের 15 সেপ্টেম্বর তাকে না জানিয়ে 2 সন্তানকে নিয়ে কলকাতায় চলে যান বাবা মিহির চন্দ্র শর্মা। পারিবারিকভাবে মীমাংসা না হওয়ায় সন্তানদের জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। 7 মাস ধরে 2 সন্তানকে দেখতে পাচ্ছেন না মা, কেননা 2 সন্তান দেশের সীমানা পেরিয়ে রয়েছেন ভারতে।
ভুক্তভোগী মা মৌসুমী শর্মা বলছেন, গত বছরের 15 সেপ্টেম্বর তাকে না জানিয়ে 2 সন্তানকে নিয়ে কলকাতায় চলে যান বাবা মিহির চন্দ্র শর্মা। পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও কোনো সাড়া না মেলায় উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। সোমবার 4 সপ্তাহের মধ্যে সন্তান দুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন হাইকোর্ট। এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র সচিবকে। বিবাদী করা হয়েছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে। গভর্নমেন্ট অফ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে সেক্রেটারি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, সেক্রেটারি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, হাই কমিশনার অফ ইন্ডিয়া ইন বাংলাদেশ and the Deputy High Commission of Bangladesh, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। এই 4 জনের উপর একটা নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী 4 সপ্তাহের মধ্যে এই বাচ্চাদের আদালতে হাজির করার নির্দেশনা দেওয়া হয়েছে। মা মৌসুমী শর্মার আক্ষেপ, সন্তানের জন্য আদালতে যেন কোনো মাকে আসতে না হয়। আমি যেহেতু জন্ম দিচ্ছি, আমার কষ্টটা আমার বেশি। একজন মা যদি তার সন্তানের জন্য কোর্টে এসে দাঁড়াতে হয়, তাহলে আমি মনে করব এখনকার মেয়েদের সন্তান গর্ভে ধারণ করা উচিত না। সন্তান নিয়ে বাংলাদেশ, জাপান, আমেরিকা, বাংলাদেশ ও ভারত বাংলাদেশের দম্পতির আইনি লড়াইয়ের নজির রয়েছে, তবে কোনো মামলায় এখন পর্যন্ত চূড়ান্ত নিষ্পত্তি হতে দেখা যায়নি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের কবলে পর্তুগাল, স্পেন, ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশ। ট্রেন, মেট্রো ও উড়োজাহাজ চলাচল ব্যাহত, বিপাকে লাখো মানুষ। যশোরে 180 কিলোমিটার বেগে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। এতে লণ্ডভণ্ড হয়েছে গাছপালা, ফসল, ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর। কুমিল্লায় 5 জন সহ সারা দেশে বজ্রপাতে মারা গেছেন 18 জন। বজ্রসহ বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় উত্তাল প্রকৃতি। কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড গাছপালা ও ফসলি জমি। অনেক এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। সোমবার দুপুর পর্যন্ত রৌদ্রোজ্জ্বল ছিল যশোরের আকাশ। হঠাৎ কালো মেঘ ছেয়ে যায়। এরপরই আধা ঘন্টা চলে তুমুল বৃষ্টিপাত, সঙ্গে শিলাবৃষ্টি। কালবৈশাখী ঝড়ের এ তাণ্ডব চলাকালে বাতাসের গতি ছিল 180 কিলোমিটার। ধান খেতে পানি উঠে পড়ায় আর্থিক ক্ষতির মুখে কৃষক। এদিকে শিলাবৃষ্টি হয়েছে ফরিদপুরেও। বোয়ালমারী ও সদর উপজেলায় দুপুরে শিলাবৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যায়। এতে কোনো ক্ষয়ক্ষতি না হলেও সাময়িক ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। মুরাদনগর উপজেলার কোরবানপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ হারান 2 কৃষক। 4 জনের এমন হৃদয় বিদারক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এছাড়া কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম ও মিঠাইমইনে বজ্রপাতে নারীসহ 3 জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নেত্রকোনা, সুনামগঞ্জ ও নোয়াখালীতে মোট 3 জন বজ্রপাতে মারা গেছেন। ওমর ফারুক, সময় সংবাদ। এবার বাণিজ্যের সংবাদ। সাশ্রয়ী মূল্যে মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি মিলনায়তনে এক কর্মশালায় একথা বলেন তিনি। অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান বলেন, প্রতিবেশী দেশগুলোর মতো বাংলাদেশও মোবাইল কভারেজ সম্প্রসারণ, পরিষেবা ডিজিটালাইজেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। ভবিষ্যৎ প্রযুক্তির বিষয় মাথায় রেখে টেলিযোগাযোগ খাতে প্রয়োজনীয় সংস্কার আনা হচ্ছে। ইতোমধ্যে লাইসেন্সিং ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। এ সময় প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে প্রতারণার বিষয়েও মানুষকে সচেতন হওয়ার তাগিদ দেন বিটিআরসি চেয়ারম্যান। Growing threats such as online fraud and data breaches, as discussed in upcoming sessions, consumer protection in the digital age is no longer optional. It is foundational. Trust in digital services must be preserved if we are to drive transformation to a large scale. We have to navigate better ways for better policies so that we can create and craft most suitable policies that suits the agenda for elevating the life standards of our people.
বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকেটকে ব্যবহার করে কতটা সম্পদশালী হয়েছেন তার খোঁজ শুরু করেছে দুদক। ক্রিকেট সংশ্লিষ্ট ২৭ ধরনের নথি তলব করে চিঠি দেওয়া হয়েছে বিসিবিতে। এদিকে প্রায় ১,০০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়ে রাজশাহীর সাবেক এমপি এনামুল হক দম্পতির বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল নাজমুল হাসান পাপনের। দুদকের কাছে অভিযোগ রয়েছে বোর্ডের একসময়ের প্রভাবশালী সাবেক এই সভাপতি শুধুমাত্র ক্রিকেটকেই ব্যবহার করে হাতিয়ে নিয়েছেন ১,০০০ কোটি টাকা। পাপনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি ক্রিকেট বোর্ডের দায়িত্ব থাকাকালে দুর্নীতিও খুঁজছে দুদক। এবার পূর্বাঞ্চলে স্টেডিয়াম নির্মাণ, বিপিএল এর খরচ, বিদেশি কোচ নিয়োগের খরচ, আইসিসির মেগা আসরের খরচ সহ দুর্নীতির তথ্য পেতে ২৭ ধরনের নথি তলব করে বিসিবিকে চিঠি দিয়েছে দুদক। আগামী ৭ কার্যদিবসের মধ্যে নথিপত্র সরবরাহ করতে বলা হয়েছে। এদিকে প্রায় ২৬ কোটি টাকার অবৈধ সম্পদ ও প্রায় ২৫০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে রাজশাহী ৪ আসনের সাবেক সংসদ সদস্য ইনামুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য অনুসন্ধানকালে উদ্ঘাটিত হয়েছে এবং গত সালেই উক্ত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন ভুয়া প্রকল্পের নামে ক্ষুদ্র ঋণে ২০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে সাবেক সচিব ও উদ্যাপন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহিরকান্তি সহ ১৫ জনকে আসামি করে ৬ মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। তার ছোট ভাই পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি বনোজ কুমার মজুমদারের বিরুদ্ধেও অনুসন্ধান করছে সংস্থাটি। ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের কবলে পর্তুগাল, স্পেন, ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশ। কয়েক ঘন্টা বিদ্যুৎবিহীন কাটায় কোটি মানুষ। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। সোমবার স্থানীয় সময় সকাল 11:30টার দিকে আচমকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে পুরো পর্তুগাল। কয়েক মিনিটে বিদ্যুৎ না ফেরায় আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। বিদ্যুৎবিহীন স্থবির হয়ে পড়ে জনজীবন। বিঘ্নিত হয় টেলিযোগাযোগ সহ বিভিন্ন জরুরি পরিষেবা। জেনারেটর দিয়ে হাসপাতাল ও জরুরি পরিষেবা চালু রাখতে কাজ করে সংশ্লিষ্টরা। একই পরিস্থিতিতে স্পেন, ফ্রান্স সহ ইউরোপের বেশ কয়েকটি দেশের বিভিন্ন অঞ্চল। বিদ্যুৎবিহীন কয়েক ঘন্টা অতিবাহিত হলেও নির্দিষ্ট কারণ জানাতে পারেনি কোনো দেশ। বিভিন্ন স্থানে এলিভেটরে আটকে পড়া লোকজন কল করতে থাকে জরুরি হেল্পলাইনগুলোতে। তাদের উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্টরা। রাস্তাঘাটে ট্রাফিক সিগন্যাল না থাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে বেশ কিছু যানবাহন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাড়তি পুলিশ মোতায়েন করেছে পর্তুগাল। ইউরোপের ইতিহাসে এ ধরনের ঘটনার মুখোমুখি কেউ হয়নি বলে জানায় সাধারণ মানুষ। স্প্যানিশ গ্রিড অপারেটর রেড ইলেকট্রিকা জানিয়েছে দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধানে কাজ করছে তারা। তবে কমপক্ষে ৬ থেকে ১০ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সাইবার হামলার কারণে এই বিপর্যয় ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও নির্দিষ্ট করে এর কারণ জানাতে পারেনি কেউ। যাত্রী ছাড়া লিসবন বিমানবন্দরে জনসাধারণের প্রবেশ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। উড়োজাহাজ উঠানামাও বন্ধ রেখেছে মাদ্রিদ, বারাজাস সহ ইউরোপের বেশ কয়েকটি বিমানবন্দর। সেই সাথে ব্যাপক শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে ইউরোপের অভ্যন্তরীণ বিমান চলাচল। এছাড়াও বিভিন্ন দেশে বন্ধ রয়েছে ট্রেন ও মেট্রো চলাচল। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাখাইনে করিডোরের সঙ্গে দেশের সার্বভৌমত্ব জড়িত, সংঘাতে জড়িয়ে গাজা হতে চায় না বাংলাদেশ, মন্তব্য মির্জা ফখরুলের। সবকিছু পরিষ্কার করার আহ্বান জামায়াত আমিরের। ভোটের অধিকার ফেরাতেই ১৬ বছরের লড়াই, কাউকে ক্ষমতায় রাখতে হয়নি জুলাই আন্দোলন, মন্তব্য আমির খসরুর। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপির সঙ্গে থাকা ৫০ দল। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।